বিদেশে পাচার হওয়া 40,000 কোটি টাকার সম্পদের খোঁজ 5 দেশে সিআইসির অনুসন্ধান। নির্বাচনের নামে প্রহসন চায় না সাধারণ মানুষ, ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে নড়চড় নয় বলছে সরকার, রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। জুলাই সনদে অসামঞ্জস্য দেখছে বিএনপি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি, ঐক্যমত্য বাস্তবায়নের দাবি জামায়াতের। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালক মালিকদের ভয়ঙ্কর সিন্ডিকেট, জিম্মি সাধারণ রোগীরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে এসব তথ্য তুলে ধরেন। জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এসব শুনে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার কাছে এসব তথ্য তুলে ধরেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 9টি দেশে 352টি পাসপোর্টের খোঁজ মিলেছে অনুসন্ধানে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পদের সন্ধান পেয়েছে তারা। এটি অনুসন্ধানের আংশিক চিত্র। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতে কাজ করছে সিআইসি। মহাপরিচালক আরও জানান, এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেস থেকে বহু তথ্য গায়েব করে দিয়েছে। মুছে দেয়া ওইসব তথ্য উদ্ধারে দক্ষতা অর্জন করেছে সিআইসি। বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে। অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যতদূর সম্ভব গভীরে গিয়ে আরও দেশে অনুসন্ধান বিস্তৃত করতে হবে, আর এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গত 15 বছরে। সে কালো অতীত থেকে বেরিয়ে এবার পেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ। এজন্য সব দলের জন্য সমান সুযোগ ও ভোটারের নিরাপত্তা চান তারা। মারুফ চুন্নুর তোলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সমস্যা আছে, আমি দেশের বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে। তো এরকম ব্যবস্থা সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে। নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের, সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক, সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের। আওয়ামী লীগ সরকারে ফিরে যান, ওই নির্বাচনগুলো এলো ড্রামা, শুধু ড্রামা ছাড়া আর কিছুই না। মোট কথা, যে আসবো দেশের জন্য উন্নয়ন কর। নির্বাচন যদি সুন্দর নম্র ভদ্র হয়, বিষয়টা তো বুঝতে জানি না, কথা আমি বুঝতে পারতেছি, যদি সুস্থ হয়, বেজাল না হয়, যদি গ্যাঞ্জাম না হয়, বিশৃঙ্খলা না হয়, অবশ্যই ভোট কেন্দ্রে যাবো, অবশ্যই ভোট দেবো। জাল ভোট কেন্দ্র দখল আর খুনোখুনি, গত 3টি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানসপটে, আসছে নির্বাচনে তা পুরোপুরি বদলাবে, এখনও সে আস্থা রাখতে পারছে না তারা।
নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না, তবে নির্বাচন হইলে ভালো হয়। সার, বীজ, কীটনাশক ওষুধ হতে গেলে দিবে, কৃষির উপকরণ যেগুলি আছে সেগুলি সরঞ্জাম কৃষকের মধ্যে বন্টন করে দিব সুস্থভাবে। এটা তো আসলে গণতান্ত্রিক দেশ না, খাতাগুলোর মধ্যে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমার তো এমন সরকার চাই তার ভিতরে লেখা থাকে গণতান্ত্রিক দেশ। নির্বাচনী ডামাডোলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে। আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ। তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা। সেই ৭১ সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই, বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে। নির্বাচনের মতো যদি নির্বাচন হয়, ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয়, তাহলে পুরো সিস্টেমটাই কলাপস করবে। দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায়, তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে। এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে। প্রশাসন যদি ঠিক না হয় তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার। ইলেকশন হওয়া হচ্ছে সবাই মিলে। নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন ভোটাররা। সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার। 100% ফেয়ার, উৎসব মুখর এবং ভালো নির্বাচন, যেটা নাকি মানুষ ভোট দিতে পারে, এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্যই সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না, তো আমি মনে করি নির্বাচিত সরকার আসা প্রয়োজন। নির্বাচনের 1 মাস বা 2 মাস আগে আমাদের দেশের লইং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো কি পারবো না। ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার, এই মঞ্চ থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে নতুন কোনো সরকার। নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এই অবস্থান থেকে সরে আসেনি সরকার। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় ভোলাগঞ্জে সাদা পাথর লুট নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। স্বীকার করেন এ লুটে প্রশাসনের যোগসাজশ ও নীরবতা ছিল। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে বিভিন্ন দলের হিসাব নিকাশ ও রাজনীতি আছে জানিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অবস্থানে আছে সরকার, এর কোনো নড়চড় হয়নি। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। সিলেটের ভোলাগঞ্জে বহুল আলোচিত সাদা পাথর লুটপাট প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পানি সম্পদ উপদেষ্টাকে। তিনি বলেন, পাথর লুটে দেখা গেছে সর্বদলীয় ঐক্য, এক্ষেত্রে প্রশাসনের যোগসাজশ অথবা নীরবতা ছিল বলে স্বীকার করেন তিনি। আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম, আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো, সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে। সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, তিস্তা নিয়ে চীনের সাথে 2026 সালের 1 জানুয়ারিতে একটি প্রকল্প শুরু হবে, তবে এর শর্ত এবং অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে। আমরা যে প্রকল্পটাতে হ্যাঁ বলেছি, সেই প্রকল্পটা কাগজে পত্রে এখনো লেখা আছে 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। আগের সরকারের চীনের সাথে বাংলাদেশের সকল নদ নদী বিষয়ে একটা মাস্টার প্ল্যান করার চুক্তি ছিল, এবং সেখানেরই একটা অনুষঙ্গ ছিল তিস্তার উপরে একটা মাস্টার প্ল্যান। এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। যেসব বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে এখনও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে ছবি অপসারণের। শুক্রবার ফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন, এই ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার এ সিদ্ধান্তকে অদূরদর্শী বলেছেন। সারা বিশ্বে বাংলাদেশের মিশন ও উপমিশন রয়েছে 82টি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 65টির বেশি মিশন ও উপমিশন থেকে সরিয়ে ফেলা হয়
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। যেসব কূটনৈতিক মিশন থেকে এখনো রাষ্ট্রপতির ছবি সরানি, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় ছবি অপসারণের। বিদেশে কর্মরত দুই শীর্ষ কূটনৈতিক চ্যানেল 24-কে এই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সচিবালয়ে কথা বলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, কি প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে তা তার জানা নেই, তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টি নিয়ে কথা হয় সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদারের সাথে। তিনি এই নির্দেশনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শহীনতা ও সমন্বয়হীনতা হিসেবে দেখছে। নানা সময়ে সরকারের নির্দেশনা ছিল যে কার ছবি থাকবে কার ছবি থাকবে না। নতুন সরকার যখন আসে তখন তারা একটা নির্দেশনা দেয়। যেমন গত সরকার নির্দেশনা দিয়েছিল শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে আর কারো ছবি থাকবে না। তো 5ই আগস্টের পরে তো আপনার ওই ছবি নামাই ফেলা হয়েছে, বা দুই এক জায়গায় হয়তো রয়ে গেলেও সেটা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু সরকার তো নতুন করে কারো ছবি তোলার জন্য বলে নাই। বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে সরাতে বলা হলেও রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাফেতে ঝুলতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদে অসামঞ্জস্য দেখছে বিএনপি, একথা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল। অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আর এক ফ্যাসিস্টের। আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। দীর্ঘ আলাপ আলোচনা শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মতামতের জন্য এরই মধ্যে যা পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যদিও এর আইনি ভিত্তি নিয়ে রয়েছে মতপার্থক্য। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামাতের জাতীয় সেমিনারে যোগ দিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠানে বক্তারা প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত্য কমিশনের এত দীর্ঘ আলোচনা কেন? বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিকল্প নেই নতুন সংবিধানের। আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন, এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। 53 বছর যে ধারায় ভোট ডাকাতির ধারা, দিনের ভোট রাতে করার ধারা, এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে। সেমিনারে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আরেক ফ্যাসিস্টের। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। ফেব্রুয়ারি 9 ডিসেম্বরে নির্বাচন হলেও আপত্তি নেই জামাতের, এমন মন্তব্য করে দলটির নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। এ সময় আগামী নির্বাচনে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এক মঞ্চে আসার ইঙ্গিত দেন তিনি। সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে সিএসসির সাথে বৈঠক করে বিএনপি নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছেন না তারা। দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা।
যেখানে শুধু সাহিত্য অঙ্গনের মানুষই নন, অংশ নিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ নানা পেশার মানুষ, যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চাপটা তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচনের জন্য সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। সতর্ক করেন মৌলবাদের অপতৎপরতার বিষয়ে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। সিইসির সাথে বৈঠক করেন তারা। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে না তার দল। শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে। এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। তিনি দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে। একথা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে, যার অধিকাংশই শিশু কিশোর। সে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 3 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। রোববার হয় 4র্থ দিনের সাক্ষী। এদিন একজন সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। বলেন, 19 জুলাই উত্তরায় আন্দোলনে অংশ নেন তিনি। সে সময় মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। সেদিন একইভাবে খুন করা হয় আরও অনেক আন্দোলনকারীকে। এর জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন তিনি। এছাড়াও খুলনায় নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন আরেক সাক্ষী। আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। এই প্রসিকিউটর জানান, সামনের মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরায় কার্নিস থেকে গুলির মামলায় পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরতের জন্য 25 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়াও কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সংকলন করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনকে টাকা ফ্ল্যাট দেওয়ার ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এ বিষয়ে শনিবার খবর প্রচার করে চ্যানেল 24। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে
কাজ করছে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গেল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে তথ্য জানায়। ডিএমপি জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। গত বছরের 1 সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ও শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়। উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সময় মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে শুধু জ্বরের সময় নয়, বরং জ্বর কমে যাওয়ার পরের ক্রিটিক্যাল ফেজেও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। জ্বর হলে দেরি না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ। চলতি মৌসুমে ইতিমধ্যেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে শুধু জ্বরের সময় নয়, বরং জ্বর কমে যাওয়ার পরের ক্রিটিক্যাল ফেজেও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। কারণ তখনই শরীরে প্লাজমা লিকেজ, রক্তপাত বা শকের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই প্রথম দিনেই রক্ত পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গু হলে যে আমাদের নিয়মিত রক্ত পরীক্ষাটা করতে বলা হচ্ছে, প্রথম দিনে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা, যে কোনো জ্বরের ক্ষেত্রে ডেঙ্গুটা হয়েছে কিনা সেটা শনাক্ত করে নিতে হবে। সেটার জন্য আমরা ডেঙ্গু NS1 যে টেস্টটা আছে সেটা এবং ডেঙ্গু IgG এবং IgMটা করে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু হয়েছে কিনা। ডেঙ্গুটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি 1 দিন বা 2 দিন পর পরই কিন্তু আমাদের প্লেটলেট কাউন্টটা করে দেখতে হবে যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা। সাথে কিন্তু ব্যথানাশক হিসেবে শুধু প্যারাসিটামল ব্যবহার করতে এবং পর্যাপ্ত তরল খাবার যেমন স্যালাইন মিশ্রিত পানি, ডাবের পানি ও স্যুপ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শরীরে পানি স্বল্পতাটা কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং পানির মনিটরিংটা করাটাই চিকিৎসা। অতিরিক্ত স্যালাইন দেওয়াটাও রোগীর জন্য খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য কি পরিমাণ স্যালাইন কখন দিতে হবে সেটা কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং যদি কোনো রোগীর ডেঙ্গু শক সিনড্রোমের দিকে যায় তাহলে কিন্তু অবশ্যই হসপিটালে রেখে চিকিৎসাটা করতে হবে। রক্তচাপ নিয়মিত মাপা জরুরি। সিস্টোলিক 100-র নিচে, ডায়াস্টোলিক 60-এর নিচে বা পালস প্রেশার 20-এর কম হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর প্লেটলেট কাউন্ট কমতে থাকে, হিমাটোক্রিট কমে যায় বা প্লাজমা লিকেজের সম্ভাবনা থাকে, তাহলেই কিন্তু ওই শকের দিকে যেতে থাকে, তখনই ব্লাড প্রেশারটা কমতে থাকে। সেই জন্য আমার অ্যাকচুয়ালি নিয়মিত ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে এবং 1 দিন 2 দিন পর পর ব্লাডের রক্ত পরীক্ষা করে আমার আইডিয়া নিতে হবে যে আমি কি ঝুঁকির দিকে যাচ্ছি কিনা। একদিনে 3 বারে বেশি বমি বা ডায়রিয়া, এই দুটোই বিপদের লক্ষণ। এ সময় দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান শুনতে পাচ্ছেন আমাকে? ডেঙ্গু পরিস্থিতির কি খবর দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? ইপসিতা, নারায়ণগঞ্জের জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই, সর্বশেষ যেটি তথ্য সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় 5 জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতাল ছেড়ে গেছে 14 জন রোগী, এবং যত আগস্টের হিসাব যদি বলি তাহলে 97 জন কিন্তু এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে। তো আরেকটি ব্যাপার, চিকিৎসা ক্ষেত্রে তারা জানাচ্ছেন যে নারায়ণগঞ্জের যে অন্যতম 2টি হাসপাতাল এবং সেই সাথে উপজেলা যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেসব জায়গাতে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে, মানে পুরুষ এবং আলাদা নারী, সেটিতে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তো নগরবাসীর যেটি আসলে অভিযোগ বরাবরের মতোই, যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সকল পদক্ষেপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মশা নিধনের যে কার্যক্রমটি রয়েছে
সেটির কিন্তু অনুপস্থিত বলে তারা কিন্তু অভিযোগ করে যাচ্ছেন। এবং তারা আরেকটি অভিযোগ করছেন যে যেহেতু এই মৌসুমটিতেই মূলত আসলে ডেঙ্গুর প্রকোপটি কিন্তু বৃদ্ধি পায় এবং সেই সাথে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু সিটি কর্পোরেশনের যে রাস্তার উন্নয়ন কাজ চলছে এবং বৃষ্টি হওয়ার কারণে পানি জমে যায়, তো তারা এতে কিন্তু কিছুটা শঙ্কা বোধ করছেন যে আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে বা ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এবং সেই সাথে তারা আরেকটি দাবি জানাচ্ছেন যে আসলে অতি দ্রুত যেন এগুলিকে এই সকল পদক্ষেপগুলিকে গ্রহণ করা হয়, তাহলেই হয়তো বা আসলে নারায়ণগঞ্জে যে ডেঙ্গু প্রকোপ সেটিকে আসলে নির্মূল করা সম্ভব হবে বলে তারা জানাচ্ছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। আহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর।